To this exhibition of famous Bengali paintings, tracing the evolution from the early Kalighat style to the masterpieces of the modern era. বাংলার ছবির কথা বললেই আমাদের চোখে কি ভাসে? শুধু রং তুলির খেলা? না, একদমই না। এটা আসলে একটা জাতির তার নিজের পরিচয় খোঁজার গল্প। তো চলুন আজ আমরা সেই দারুণ ইন্টারেস্টিং ইতিহাসে ডুব দিই। দেখব কিভাবে একটা শিল্প নিজের ভাষা খুঁজে পেয়েছিল। আচ্ছা, একটা মাত্র ছবি কি করে গোটা দেশের আধুনিক শিল্পের জন্ম দিতে পারে ভাবা যায়? এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এই যে ছবিটা দেখছেন, ভারত মাতা, এটা কিন্তু শুধু একটা পেন্টিং ছিল না, এটা ছিল একটা বিপ্লবের শুরু, একটা স্ফুলিঙ্গ। তো এই পুরো সফরে আমরা কি কি দেখব? আমরা একদম শুরু থেকে দেখব, মানে প্রাচীন আর লোকশিল্পের শেকড় থেকে। তারপর দেখব কিভাবে কলোনিয়াল ইনফ্লুয়েন্স এলো আর তার জবাবে কিভাবে বেঙ্গল স্কুল জন্মালো। আর শেষে অবশ্যই দেখব নতুন যুগের শিল্পীরা কি করলেন আর তার প্রভাবটাই বা কি। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করি। আধুনিক যুগ আসার অনেক অনেক আগে বাংলার শিল্পের জগৎটা ঠিক কেমন ছিল, এর ভিতটা কতটা পুরনো আর মজবুত ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। বাংলার শিল্পের ইতিহাস কিন্তু আজকের নয়, হাজার হাজার বছরের পুরনো। ভাবুন একবার, পাল রাজাদের আমলে, মানে সেই অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে তালপাত পুঁথিতে আঁকা হতো প্রজ্ঞা পারমিতার মতো অসাধারণ সব বৌদ্ধ ছবি। তারপর সুলতানি আমল, তখন পারস্যের একটা প্রভাব এলো এই শিল্পের ওপর। আর এই সব কিছুর পাশাপাশি বাংলার গ্রামে গঞ্জে কিন্তু সবসময় ছিল তার নিজস্ব শিল্প। যেমন ধরুন এই পটচিত্রে ব্যাপারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এটা শুধু একটা ছবি আঁকা নয়, এটা একটা আস্ত পারফরমেন্স। মানে ব্যাপারটা ঠিক কী রকম? প্রথমে দেখুন ক্যানভাস তৈরি হয় কাপড়, এঁটেল মাটি, গোবর আর আঠা দিয়ে। তারপর রং বানানো হয় সব প্রাকৃতিক জিনিস দিয়ে, ভূষকালি থেকে কালো, খড়িমাটি থেকে সাদা বা গাছের পাতা থেকে সবুজ। এই রং দিয়েই আঁকা হয় রামায়ণ, মহাভারত বা মঙ্গল কাব্যের গল্প। কিন্তু আসল ম্যাজিকটা হয় এরপর। পটুয়ারা মানে শিল্পীরা সেই পটটা সবার সামনে মেলে ধরে গান গেয়ে গেয়ে গল্পটা বলেন। ভাবুন তো, এটা ছিল গ্রামের মানুষের সিনেমা, তাদের খবরের কাগজ, প্রজন্মের পর প্রজন্ম ধরে গল্পকে বাঁচিয়ে রাখার একটা জীবন্ত উপায়। সব কিছু চলছিল, কিন্তু এরপর হিস্টোরিয়ায় একটা বড় মোড় এলো।
বাংলা এলো ইউরোপীয় শক্তিরা, আর তাদের সঙ্গে এলো সম্পূর্ণ এক নতুন দৃষ্টিভঙ্গি। আমাদের হাজার বছরের চেনা শিল্পের জগতে তৈরি হলো একটা বড়সড় সংকট, একটা সংঘাত। এই সংঘাতটা ঠিক কিসের ছিল? দেখুন, একদিকে আমাদের নিজস্ব শিল্প, যার বিষয়বস্তু ছিল মূলত আধ্যাত্মিক পৌরাণিক, আর অন্যদিকে ব্রিটিশদের হাত ধরে এলো কোম্পানি পেন্টিং। এর উদ্দেশ্য কিন্তু একদম আলাদা, ডকুমেন্টেশন, মানে এখানকার গাছপালা, পশু পাখি, মানুষের জীবনযাত্রার হুবহু একটা ছবি এঁকে রাখা। তেল রং বা জল রঙে আঁকা এই বাস্তববাদী ছবিগুলো ছিল আমাদের স্টাইলাইজড ফর্মের ঠিক উল্টো। তো এই যে একটা বিদেশি প্রভাব এসে পড়ল, এর বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া তো হবেই, আর সেই প্রতিক্রিয়াটা এলো শিল্পের মধ্যে দিয়ে, একটা শৈল্পিক বিদ্রোহ। কিন্তু প্রশ্ন হলো, শিল্প কেন? কারণ সেই পরাধীন ভারতে যখন কথা বলার স্বাধীনতা সীমিত, তখন এই রং তুলিই হয়ে উঠেছিল নিজেদের কথা বলার, নিজেদের পরিচয়কে বাঁচিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার। নিজেদের ইতিহাস, নিজেদের সংস্কৃতিকে ছবিতে ফুটিয়ে তোলার মধ্যে দিয়েই জন্ম নিল একটা নতুন আন্দোলন, বেঙ্গল স্কুল। আর এই বিরাট কর্মযজ্ঞের কেন্দ্রে যিনি ছিলেন, তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তাকেই বলা হয় আধুনিক ভারতীয় শিল্পের জনক। পথটা তিনি প্রথম দেখিয়েছিলেন। অবনীন্দ্রনাথ একটা অসাধারণ টেকনিক নিয়ে এলেন, যেটা ওয়াশ টেকনিক নামে পরিচিত হলো। ব্যাপারটা কি? জল রঙে একটা ছবি এঁকে সেটাকে বারবার জলে ধুয়ে ফেলা হতো। এর ফলে কি হতো? ছবিতে একটা নরম, ধোঁয়া ধোঁয়া, একটা স্বপ্নীল ভাব আসত। ইউরোপীয় তেল রঙের যে নিখুঁত কড়া বাস্তববাদ, এটা ছিল ঠিক তার উল্টো। এটা ছিল যেন এক নরম কাব্যিক জবাব। আর সবচেয়ে বড় ব্যাপারটা হলো, অনুপ্রেরণার জন্য বেঙ্গল স্কুল পশ্চিমের দিকে তাকালোই না। তারা মুখ ফেরালো নিজেদের দিকে, নিজেদের দেশের দিকে, এশিয়ার দিকে। কোথা থেকে অনুপ্রেরণা নিল? মুঘল মিনিয়েচার, অজন্তার গুহাচিত্র, জাপানি ওয়াশ টেকনিক, এমনকি বাংলার বৈষ্ণব পদাবলী থেকেও। এই সব মিলিয়েই তৈরি হলো একটা সম্পূর্ণ নতুন, স্বতন্ত্র ভারতীয় স্টাইল। বেঙ্গল একটা পথ দেখিয়ে দিল, কিন্তু এরপর যা হলো সেটাকে বলা যায় একটা সৃজনশীলতার বিস্ফোরণ। পরের প্রজন্মের শিল্পীরা এলেন, তারা এই আদর্শটাকে নিলেন, কিন্তু অন্ধভাবে নকল করলেন না। তারা এটাকে ভাঙলেন, নতুন করে গড়লেন, আর প্রত্যেকে নিজের নিজের একটা আলাদা শৈল্পিক ভাষা তৈরি করলেন। চলুন আলাপ করা যাক সেই কিংবদন্তিদের সঙ্গে। প্রথমে হয় যামিনী রায়ের কথা। তিনি কি করলেন? তিনি শহরের আধুনিকতা ছেড়ে ফিরে গেলেন একেবারে বাংলার গ্রামের দিকে, মাটির কাছে। অনুপ্রেরণা নিলেন কালীঘাটের পটচিত্র থেকে। তার ছবিতে দেখবেন কি সরল, বলিষ্ঠ রেখার টান আর একদম মাটির কাছাকাছি রং। এই গ্রাম্য সারল্যকেই তিনি একটা অসাধারণ আধুনিক রূপ দিয়েছিলেন। এরপর নন্দলাল বসু, তাকে বলা যেতে পারে আক্ষরিক অর্থে জাতির শিল্পী। গান্ধীজির ডান্ডি মার্চে সেই আইকনিক ছবিটা, ওটা তো তারই আঁকা। শুধু তাই না, স্বাধীন ভারতের সংবিধানের প্রথম কপিটা অলঙ্করণ করার দায়িত্ব তার উপরেই ছিল। তার প্রত্যেকটা কাজে যেন জাতীয়তাবাদের আবেগটাই ফুটে উঠত। যদি ভাস্কর্যের কথা বলি, তাহলে রামকিঙ্কর বেইজের নাম করতেই হবে। আধুনিক ভারতীয় ভাস্কর্যের অন্যতম পথপ্রদর্শক। তিনি কিন্তু দামি মার্বেল বা ব্রোঞ্জ ব্যবহার করতেন না। সিমেন্ট, ল্যাটেরাইট, এইসব সাধারণ জিনিস দিয়ে তিনি ফুটিয়ে তুলতেন সাঁওতাল জীবনের গতি আর প্রাণশক্তি। তার ভাস্কর্যগুলো দেখলে মনে হয় যেন তারা এক্ষুনি চলতে শুরু করবে, এতটাই জীবন্ত। পরিবারের আরেকজন অসাধারণ শিল্পী ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনি দুটো একেবারে ভিন্ন দিকে কাজ করেছেন। একদিকে তিনি ছিলেন ভারতের প্রথম সারির কার্টুনিস্ট, তার ব্যঙ্গচিত্রগুলো ছিল অসাধারণ। আবার অন্যদিকে তিনি প্রথম কিউবিজমের মতো ইউরোপীয় আধুনিক শৈলীকে ভারতে নিয়ে আসেন। মানে কোনো জিনিসকে জ্যামিতিক আকারে ভেঙে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো। এটা ছিল একেবারে নতুন একটা ব্যাপার। তাহলে এই যে একটা পরিচয় খোঁজার জার্নি শুরু হয়েছিল, তার শেষে আমরা কি পেলাম? আমরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট স্টাইল পেলাম না, বরং পেলাম একটা বিশাল বৈচিত্র্যময় শিল্পের জগৎ। আর এই জগৎটাই আধুনিক ভারতীয় শিল্পের ভিত তৈরি করে দিল। তাহলে আজকের আলোচনা থেকে আমরা মূল কি বিষয় জানলাম? প্রথমত, বাংলার শিল্পের শেকড় অনেক গভীরে, সেই পুঁথি আর লোকশিল্পের যুগে।
দ্বিতীয়ত, ঔপনিবেশিক প্রভাবের বিরুদ্ধে বেঙ্গল স্কুল ছিল একটা শৈল্পিক জবাব, একটা জাতীয়তাবাদী আন্দোলন। তৃতীয়ত, এই স্কুল পশ্চিমকে নকল না করে নিজেদের আর এশিয়ার ঐতিহ্য মিলিয়ে এক নতুন আধ্যাত্মিক শিল্পরীতি তৈরি করে। আর তারপর যামিনী রায় বা রামকিঙ্কর বেইজের মতো শিল্পীরা লোকশিল্প আর আধুনিক উপকরণ ব্যবহার করে সেই ভাবনার জগৎটাকে আরও অনেক বড় করে তোলেন। সব মিলিয়ে এই আন্দোলনটাই কিন্তু গোটা আধুনিক ভারতীয় শিল্পের পথটা দেখিয়ে দিয়েছে। শেষ একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই, শিল্প যদি সত্যি পরিচয়ের আয়না হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার শিল্পকলা আমাদের কোন পরিচয়টা তুলে ধরছে, আর ভবিষ্যতের শিল্পই বা কেমন হবে? এর উত্তরটা হয়তো আমাদের একসঙ্গেই খুঁজে বের করতে হবে। নমস্কার, আজ আমরা এমন এক ছবির জগতে ডুব দেব যা শুধু চোখে দেখার জন্য নয়, যা কান দিয়ে শোনারও, যে ছবি কথা বলে, গান শোনায় আর প্রজন্মের পর প্রজন্ম ধরে গল্প বলে চলে। হ্যাঁ, আমরা বাংলার পটচিত্রের সেই মায়াবী দুনিয়ায় প্রবেশ করতে চলেছি। এটা শুধু একটা শিল্প নয়, এটা বাংলার মাটি আর মানুষের এক জীবন্ত আখ্যান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটা কি দারুণভাবে সত্যি, তাই না? জীবনটা আসলেই তো একটা বিশাল পট বা ক্যানভাস, আর বাংলার পটুয়ারা ঠিক এই কাজটাই করে আসছেন শত শত বছর ধরে। নিজেদের পটের ওপর তারা ফুটিয়ে তুলছেন জীবন, সমাজ আর পুরাণের নানা গল্প। চলুন এই গল্পের একেবারে গোড়ায় ফেরা যাক। আমরা টাইম ট্রাভেল করে চলে যাচ্ছি 19 শতকের কলকাতায়। ভাবুন তো একবার, কালীঘাট মন্দির তখন তীর্থযাত্রীদের ভিড়ে একেবারে জমজমাট। আর ঠিক এই মন্দিরের ছায়াতেই জন্ম নিয়েছিল পটচিত্রের এক নতুন ধারা, যা আজ কালীঘাটের পট নামে গোটা বিশ্বে পরিচিত। আচ্ছা, পটচিত্র এই নামটার মধ্যেই কিন্তু এর পুরো পরিচয়টা লুকিয়ে আছে। পট মানে হলো কাপড় বা ক্যানভাস, আর চিত্র মানে তো ছবি। সোজা কথায় কাপড়ের ওপর আঁকা ছবি। কিন্তু এটা যে সে ছবি নয়, এটা আসলে একটা গল্প বলার মাধ্যম, যেখানে একটা লম্বা পটের মধ্যে দিয়ে গোটা একটা কাহিনীকে তুলে ধরা হয়। পটচিত্রের বিবর্তনটা কিন্তু অসাধারণ। দেখুন, 19 শতকের শুরুটা ছিল মূলত দেবদেবীকে নিয়ে। তীর্থযাত্রীরা শিব, কালী বা রাধাকৃষ্ণের ছবি কিনতেন পুণ্যের আশায়। কিন্তু সময় যত এগোলো, পটুয়ারা শুধু শিল্পী থাকলেন না, হয়ে উঠলেন সমাজ সমালোচক। তাদের তুলিতে ফুটে উঠতে লাগলো ব্রিটিশ আমলের ব্যঙ্গ বিদ্রুপ, কলকাতার নতুন বাবু কালচারের চালচিত্র। আর এই শিল্পের স্টাইল এতটাই আধুনিক ছিল যে যামিনী রায় থেকে শুরু করে এমনকি পিকাসোর মতো শিল্পীরাও এর থেকে অনুপ্রেরণা নিয়েছেন। বাংলার পটচিত্রের কিন্তু দুটো প্রধান ধারা আছে। একদিকে কালীঘাটের চৌকো স্পট। এগুলো ছিল চৌকো মানে স্কোয়ার শেপের, আর সাধারণত মিলের কাগজে আঁকা হতো, একটা ফ্রেমে বাঁধানো ছবির মতো। আর অন্যদিকে ছিল গ্রামের সেই লম্বা জড়ানো পট, যা কাপড়ের উপর আঁকা হতো আর গান গেয়ে গল্প শোনানোর সময় ধীরে ধীরে খোলা হতো। এবার একটু শিল্পীর কারুকার্যের দিকে নজর দেওয়া যাক। কিভাবে তৈরি হয় এই জাদুকরী ছবিগুলো? সত্যি বলতে পটুয়াদের হাতে যেন জাদু আছে। রঙগুলো কোথা থেকে আসে জানেন? মাটি, পাতা, ফুল আর ফলের রস থেকে। চলুন দেখি কিভাবে প্রকৃতির সাধারণ জিনিস দিয়েই তারা এই অসাধারণ শিল্পটা তৈরি করেন। পটুয়াদের শিল্পের কয়েকটা বিশেষত্ব আছে যা দেখলেই চেনা যায়। প্রথমত, তাদের আকার বলিষ্ঠ, জোরালো লাইন। আর রং, সে তো আগেই বললাম, হলুদ, শিমপাতার সবুজ, অপরাজিতা ফুলের নীল, সবটাই প্রাকৃতিক। এখানে ফটোগ্রাফির মতো বাস্তবতার থেকে গল্প বলাটাই আসল। আর সবচেয়ে বড় কথা হলো, এই শিল্পটা কোনো আর্ট স্কুলে শেখানো হয় না। এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারের মধ্যে দিয়ে চলে আসে। কিন্তু এই ছবিগুলোকে সত্যিকারের জীবন্ত করে তোলে কোনটা? শুধু রং আর তুলির টানে কি সব? না, আরও কিছু একটা আছে। আর সেই জিনিসটাই হলো পটের গান। এটাই পটচিত্রের আত্মা। পটুয়ারা যখন জড়ানো পটটা ধীরে ধীরে খোলেন, তখন ছবির প্রত্যেকটা অংশের সাথে মিলিয়ে গান গেয়ে ওঠেন। এই গান আর ছবির মেলবন্ধন, এটাই পটচিত্রকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। এই যে সুরটা শুনছেন, এটা মনসামঙ্গলের একটা অংশ। শিল্পী স্বর্ণ চিত্রকর গাইছেন বেহুলার করুণ কাহিনী। চন্দ্র আর সূর্যকে সাক্ষী রেখে তিনি তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য আকুতি জানাচ্ছেন। খেয়াল করুন, গানের প্রত্যেকটা লাইনের সাথে পটের ছবিগুলো কিভাবে মিলেমিশে এক হয়ে যাচ্ছে। আবার এই গানটা শুনুন, এটা রাধাকৃষ্ণের প্রেম লীলার বর্ণনা। যমুনার ঘাটে রাধাকৃষ্ণের দেখা হওয়ার গল্পটা পটুয়া তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলছেন, আর আঙুল দিয়ে পটের সে নির্দিষ্ট জায়গাটা দেখিয়ে দিচ্ছেন। এভাবেই একটা স্থির ছবি জীবন্ত হয়ে ওঠে।
আমরা এতক্ষণ যার কণ্ঠ শুনছিলাম তিনি হলেন স্বর্ণ চিত্রকর, মেদিনীপুরের নয়া পিংলা গ্রামের একজন একেবারে প্রথম সারির পটুয়া শিল্পী। আজও তিনি এই ঐতিহ্যকে সগৌরবে এগিয়ে নিয়ে চলেছেন। তো কালীঘাটের সেই উৎস থেকে বেরিয়ে পটচিত্রের এই ধারা কিন্তু হারিয়ে যায়নি, বরং বাংলার গ্রামে গঞ্জে এটা আজও বেঁচে আছে। এটা কোনো মিউজিয়ামে রাখা শিল্প নয়, এটা একটা জীবন্ত ঐতিহ্য। চলুন দেখি আজ কোথায় গেলে এই শিল্পের দেখা মিলবে। ঐতিহাসিকভাবে কালীঘাট, মেদিনীপুর, বীরভূম, 24 পরগনার মতো জায়গায় এই শিল্পের বিকাশ ঘটেছিল। তবে আজকের দিনে পশ্চিম মেদিনীপুর নয়া পিংলা গ্রামটাই হয়ে উঠেছে পটচিত্রের প্রধান কেন্দ্র বা এপি সেন্টার। এই পুরো গ্রামটাই যেন একটা খোলা আর্ট গ্যালারি। সংখ্যাটা একবার ভাবুন, নয়া পিংলা গ্রামে প্রায় 250-রও বেশি পটুয়া পরিবার থাকে। সবাই মিলে এই অমূল্য সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। তাদের ঘরবাড়ি, উঠোন সবকিছুতেই যেন পটের ছোঁয়া। তাহলে বুঝতেই পারছেন এই গল্পটা এখানেই শেষ হওয়ার নয়। পটচিত্রের কাহিনী একটা নদীর স্রোতের মতো, যা সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিয়েছে, কিন্তু তার মূল আত্মাটাকে হারায়নি। আর এটাই হয়তো পটচিত্রের সবচেয়ে বড় শক্তি। এটা শুধু অতীতের পুরাণ কথা বলে না, এটা বর্তমানের সাথেও কথা বলে। পৌরাণিক কাহিনীর পাশাপাশি আজকের দিনে সুনামি, নারী শিক্ষা বা পরিবেশ দূষণের মতো বিষয়েও পটুয়ারা তাদের পটে এঁকে চলেছেন। পটচিত্র তাই কোনো থেমে থাকা শিল্প নয়, এটা বাংলার জীবন্ত চলমান একটা ডায়েরি। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ করছি একটা প্রশ্ন রেখে, কিভাবে একটা লোকশিল্প সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রতিনিয়ত নতুন করে গড়ে তোলে, অথচ তার আসল সত্তাটাকে বাঁচিয়ে রাখে। পটচিত্র হয়তো এরই এক অনবদ্য উত্তর। বাংলার শিল্প মানে কি শুধু চোখে দেখা? না, একদমই না। এটা কিন্তু সোনারও বটে। এখানকার মাটিতে এমন এক চিত্রকলা জন্ম নিয়েছে যা আপনাকে গান শোনাবে, গল্প বলবে। চলুন আজ আমরা বাংলার সেই অসাধারণ চিত্রকাহিনীতে ডুব দিই। এই যে দেখছেন, এটাই হলো পটচিত্র, বাংলার একেবারে নিজস্ব, একদম মাটির কাছাকাছি একটা শিল্প। এটাই আমাদের আজকের যাত্রার শুরু। চলুন বাংলার শিল্পের ইতিহাসের গভীরে যাওয়া যাক। কিন্তু এই পটচিত্রের গল্প তো আর হুট করে একদিনে শুরু হয়নি, তাই না? এর শিকড় আসলে অনেক অনেক গভীরে। চলুন একটু টাইম ট্রাভেল করে পেছনে ফেরা যাক, সেই একদম শুরুর দিনগুলোতে। ভাবা যায় একদিকে প্রায় 3000 বছর আগে মাটির পাত্রের ওপর আঁকিবুকি, আর তার অনেক পরে পাল রাজাদের আমলে তাল পাতার ওপর কি অসাধারণ সব রঙিন ছবি। এই লম্বা জার্নিটা থেকেই কিন্তু বাংলা শিল্পের আসল ভিত্তিটা তৈরি হয়েছিল। এই যে শিল্পকর্ম দেখছেন, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য ছিল না, এটা ছিল রাজ দরবারের শিল্প। রাজা মহারাজারা টাকা দিতেন, শিল্পীরা বানাতেন, আর বিষয়বস্তু মূলত ধর্মীয়। যেমন ধরুন গৌতম বুদ্ধের জীবনের গল্প। সোজা কথায় এই আর্ট ছিল হয় দেবতাদের জন্য, নয়তো রাজাদের জন্য। কিন্তু এখানেই তো আসল মজাটা। একদিকে যখন রাজপ্রাসাদে তালপাতার ওপর এত সূক্ষ্ম কাজ চলছে, ঠিক সেই সময়টাতে গ্রামের সাধারণ মানুষ কিন্তু থেমেছিল না। তারা তাদের নিজেদের গল্প বলছিল, তবে তালপাতায় নয়, কাপড়ের ওপর। আর ঠিক এভাবেই জন্ম হলো বাংলার একদম নিজস্ব একটা আর্ট ফর্মের, পটচিত্র। চলুন এবার এই জাদুর দুনিয়াটায় ঢোকা যায়। তাহলে পটচিত্র জিনিসটা ঠিক কি? দেখুন, এটা শুধু একটা ছবি নয়, এটা একটা আস্ত পারফরম্যান্স। মানে লম্বা একটা কাপড়ের ওপর পর পর গল্প আঁকা থাকে, আর পটুয়া বা শিল্পীরা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে সেই পটটা খুলে গান গেয়ে গেয়ে ছবির গল্প শোনান। মানে বুঝতেই পারছেন, এখানে ছবি আর গান একেবারে মিলেমিশে একাকার। তবে সময়ের সাথে সাথে এই শিল্প কিন্তু নিজেকে বদলেছে। যেমন ধরুন গ্রামের দিকে ছিল জড়ানো পট, লম্বা স্ক্রোলের মতো, তাতে রামায়ণ মহাভারতের মতো বড় বড় গল্প থাকত। কিন্তু 19 শতকে যখন এই শিল্প কলকাতায় এলো, তখন এর চেহারাটাই পাল্টে গেল। তৈরি হলো কালীঘাট পট। এগুলো ছিল চৌকো সিঙ্গেল ছবি, আর বিষয়বস্তু একেবারে যাকে বলে টক ঝাল মিষ্টি। তখনকার কলকাতার বাবু কালচার, সাহেবদের চালচলন সবকিছু নিয়েই চলতো মজার মজার স্যাটায়ার। আর এই কালীঘাটের পটের টান এতটাই ছিল যে শুনলে অবাক হবেন, স্পেনের বিখ্যাত শিল্পী প্যাবলো পিকাসো পর্যন্ত এই ছবি সংগ্রহ করতেন। ভাবুন একবার, বাংলার এক সাধারণ পটুয়ার আঁকা ছবি পৌঁছে গেছিল একেবারে পিকাসোর স্টুডিওতে। কিন্তু এরপর কি হলো?
যখন এই 1000 বছরের পুরনো ঐতিহ্য এসে ধাক্কা খেল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির সঙ্গে, তখন বাংলার শিল্প কোন দিকে মোড় নিল? আর এই সংঘাতের ভেতর থেকে জন্ম নিল বাংলার আধুনিক শিল্পের সবচেয়ে বড় আন্দোলনটা, বেঙ্গল স্কুল। এটা ছিল বিদেশি শিল্পের প্রভাবের বিরুদ্ধে একটা শৈল্পিক বিদ্রোহ, নিজেদের একটা নতুন ভারতীয় পরিচয় খুঁজে বের করার চেষ্টা। আর এই বিশাল কর্মযজ্ঞের সেনাপতি কে ছিলেন জানেন? তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভারতীয় শিল্পকে একটা নতুন দিশা দেখিয়েছিলেন। অবনীন্দ্রনাথ কিন্তু শুধু পুরনোকে নকল করেননি, তিনি ছিলেন একজন মাস্টার ফিউশন আর্টিস্ট। তিনি ভারতের মুঘল মিনিয়েচার বা অজন্তার গুহাচিত্র থেকে অনুপ্রেরণা তো নিলেনই, তার সাথে মেলালেন জাপানের ওয়াশ টেকনিক। এই ওয়াশ টেকনিকে রঙের ওপর জল দিয়ে একটা নরম স্বপ্নের মতো এফেক্ট আনা হতো। সব মিলিয়ে তিনি এমন একটা স্টাইল তৈরি করলেন যা দেখতেও ভারতীয়, আবার ভীষণভাবে আধুনিক। তো এই নতুন বেঙ্গল স্কুলের মূল মন্ত্রটা কি ছিল? সোজা কথায় তারা বললেন, 1. ব্রিটিশদের শেখানো নকল নবিশ একাডেমিক স্টাইল আর নয়। 2. নিজেদের ঐতিহ্যের দিকে তাকাতে হবে, মুঘল আর্ট, অজন্তার দিকে। 3. জাপানি ওয়াশ টেকনিকের মতো নতুন কৌশল ব্যবহার করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এমন একটা শিল্প তৈরি করতে হবে যার একটা নিজস্ব ভারতীয় আত্মা থাকবে। আচ্ছা, বেঙ্গল স্কুল তো একটা ভিত তৈরি করে দিল, কিন্তু তারপর এর পরের প্রজন্মের শিল্পীরা কি করলেন? তারা কিন্তু শুধু পূর্বসূরিদের অনুকরণ করেননি, বরং নিজেদের নতুন রাস্তা তৈরি করেছিলেন। এই নতুন শিল্পীদের মধ্যে একজন ছিলেন যামিনী রায়। অবনীন্দ্রনাথ যখন ভারতের ক্লাসিক্যাল আর্টের দিকে তাকিয়েছিলেন, যামিনী রায় তখন ঠিক উল্টো দিকে হাঁটলেন। তিনি ফিরে গেলেন বাংলার গ্রামের পটুয়াদের কাছে। লোকশিল্পের ওই সহজ সরল ফর্মের মধ্যেই তিনি খুঁজে পেলেন আধুনিকতার আসল জোর। তিনি ওয়েস্টার্ন স্টাইল তো ছাড়লেনই, এমনকি বেঙ্গল স্কুলের নরম ধোঁয়াশা স্টাইলও ছেড়ে দিলেন। বদলে নিলেন কালীঘাটের পটের ওই মোটা সাহসী লাইন আর মাটির কাছাকাছি থাকার রঙগুলোকে। এভাবেই তিনি এক পিওরলি ইন্ডিয়ান মডার্ন আর্টের জন্ম দিলেন। যামিনী রায় যেখানে ছবির দ্বিমাত্রিক জগতে বিপ্লব আনছিলেন, ঠিক সেখানেই আর একজন শিল্পী ত্রিমাত্রিক জগতে মানে ভাস্কর্যে এক নতুন ঝড় তুলেছিলেন। তিনি হলেন রামকিঙ্কর বেইজ। রামকিঙ্করের কাজ ছিল একেবারে যুগান্তকারী। তিনি দামি পাথর বা ব্রোঞ্জের বদলে সিমেন্ট, কংক্রিটের মতো খুব সাধারণ জিনিস দিয়ে বিশাল বিশাল ভাস্কর্য বানাতেন। আর তার কাজের মধ্যে ফুটে উঠত সাঁওতালদের জীবন, প্রকৃতি আর মাটির সন্দন। এক কথায় তার শিল্পে ছিল মাটির জোর। তো অবনীন্দ্রনাথ, যামিনী রায়, রামকিঙ্কর এই শিল্পীরা যে পথটা তৈরি করে দিয়েছিলেন, সেই পথ কিন্তু আজও শেষ হয়নি। বাংলার শিল্পের গল্পটা একটা নদীর মতো, যা এখনও বয়ে চলেছে। বিশ্বাস না হলে বলি, সেই 1000 বছরের পুরনো পটচিত্রের ঐতিহ্য আজও কিন্তু একেবারে জীবন্ত। যেমন ধরুন পশ্চিম মেদিনীপুরের নয়া পিংলা গ্রাম। এই গ্রামটা এখন পটচিত্রের একটা হাব হয়ে উঠেছে। প্রায় 250 পটুয়া পরিবার সেখানে এই অসাধারণ শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই শিল্পটা কিন্তু অতীতে আটকে নেই। এখনকার পটুয়ারা আদের পটে আঁকছেন 2004 সালের সুনামির গল্প, বলছেন নারী শিক্ষার কথা, পরিবেশ দূষণের মতো সিরিয়াস বিষয় নিয়েও তারা পট তৈরি করছেন, গান গাইছেন। একবার ভেবে দেখুন, যে শিল্পটা 1000 বছর ধরে টিকে আছে, সেটা যদি আজকের দিনের গল্প বলতে পারে, তাহলে ভাবুন তো ভবিষ্যতের কোন কোন গল্প সে বলবে। এই পটচিত্র আসলে অতীতের কোনো মিউজিয়ামে রাখা জিনিস নয়, এটা বাংলার একটা জীবন্ত ডায়েরি। আর এই ডায়েরির পাতাগুলো হয়তো আগামী দিনে আরও অনেক নতুন গল্পে ভরে উঠবে। নমস্কার, আজ আমরা একটা দারুণ সফরে বেরোবো বাংলার শিল্পের সেই রঙিন দুনিয়ায়। ভাবুন তো, সেই কবেকার মাটির পাত্রের ওপর সাধারণ কিছু দাগ থেকে শুরু করে আজকের দিনের ক্যানভাসে আঁকা জটিল সব ছবি। এই যে একটা লম্বা সফর, চলুন আজ সেটাই খুব সহজে আর সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে বাংলার শিল্প, এর শুরুটা ঠিক কোথা থেকে? প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? কিন্তু এর উত্তর খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে হাজার হাজার বছর, সেই সময়ে যখন ইতিহাস ঠিকমতো লেখাই শুরু হয়নি। চলুন খুঁজে দেখি এর উৎসটা কোথায়। তো
আমাদের গল্পের শুরুটা হচ্ছে প্রাচীন যুগ দিয়ে, মানে একদম গোড়ার কথা, যখন বাংলার মাটিতে শিল্পের প্রথম বীজটা পোঁতা হচ্ছিল। আচ্ছা, যখন কোনো বই বা লেখা কিছুই ছিল না, তখন আমরা শিল্প খুঁজে পেলাম কোথা? উত্তরটা হলো পাণ্ডু রাজার ঢিবিতে। সেখানে প্রায় ৩,০০০ বছরেরও পুরনো কিছু মাটির পাত্র পাওয়া গেছে, আর সেই পাত্রগুলোর গায়ে আঁকা ছিল মাছ, ময়ূর, সাপের মতো ছবি। মানে বুঝতেই পারছেন সেই সময়কার মানুষের জীবনের সাথে প্রকৃতি কতটা মিশে ছিল। এটাই বাংলার শিল্পের সবচেয়ে পুরনো নিদর্শন যা আমরা খুঁজে পেয়েছি। মাটির পাত্রের পর বাংলার চিত্রকলার ইতিহাসে একটা বড় বাঁক এলো পাল যুগে। এই সময়েই আমরা প্রথম লিখিত প্রমাণের মতো আঁকা ছবি পাই। বৌদ্ধপুঁথি লেখার পাশাপাশি তালপাতার উপর ছবি আঁকার একটা নতুন ধারা শুরু হলো, আর এটাই বাংলার শিল্পকে একটা অন্য মাত্রা দিল। এই পুঁথিটা মানে অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা বাংলার শিল্পের ইতিহাসে একটা মাইলস্টোন। পাল রাজা প্রথম মহিপালের সময়ে নালন্দা মহাবিহারে তালপাতার উপর আঁকা হয়েছিল এটা। এর ভেতরে যে ১২টা ছোট্ট রঙিন ছবি আছে, ওগুলোকেই বাংলার সবচেয়ে পুরনো প্রামাণ্য বা অথেন্টিক ছবি হিসেবে ধরা হয়। বলা যেতে পারে এখান থেকেই বাংলার ছবির ইতিহাসটা পাকাপাকিভাবে শুরু হলো। পুঁথিচিত্রের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা চলে আসব বাংলার একেবারে নিজস্ব মাটির কাছাকাছি এক শিল্পে, যার নাম পটচিত্র। এটা কিন্তু শুধু একটা ছবি নয়, এর সাথে জড়িয়ে আছে গল্প, গান আর অভিনয়। নামটা শুনলেই এর মানেটা বোঝা যায়। পট মানে হলো কাপড়, আর চিত্র তো ছবি। পটুয়ারা কি করেন? একটা লম্বা কাপড়ের ওপর কোনো একটা গল্পের নানা পর্যায় পরপর এঁকে ফেলেন। তারপর সেই পটটা আস্তে আস্তে খুলতে থাকেন আর গান গেয়ে গেয়ে পুরো গল্পটা শোনান। এটাই হলো পটের গান। কি দারুণ ব্যাপার, তাই না? পটচিত্রের স্টাইলটা কিন্তু খুব দুর্দুষ্কর। এর প্রধান বৈশিষ্ট্য হলো খুব মোটা, স্পষ্ট লাইন আর উজ্জ্বল চড়া রঙের ব্যবহার। এখানে কোনো হালকা গাঢ় রঙের খেলা নেই, একদম সপাট রং। ছবির মাধ্যমেই পুরো একটা গল্প বলে দেওয়া হয়, আর এই শিল্পটা কিন্তু আজও বাংলার গ্রামেগঞ্জে বেঁচে আছে। এবার পটচিত্রের দুনিয়ায় একটা নতুন ঝড় এলো ১৯ শতকে, কালীঘাটের পটের হাত ধরে। কালীঘাট মন্দিরে আসা যাত্রীদের জন্য পটুয়ারা এই পট আঁকতে শুরু করেন। প্রথমে শুধু দেবদেবীর ছবি আঁকা হতো, কিন্তু খুব তাড়াতাড়ি পটুয়ারা সমাজের নানা দিক, বিশেষ করে তখনকার বাবু কালচার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলেন তাদের ছবির মাধ্যমে। মানে পটচিত্র হয়ে উঠল সোশ্যাল কমেন্ট্রির একটা মাধ্যম। আর এই তথ্যটা জানলে আপনারা অবাক হবেন, কালীঘাটের পটের জনপ্রিয়তা এতটাই ছড়িয়েছিল যে বিশ্বের অন্যতম সেরা শিল্পী পাবলো পিকাসো পর্যন্ত এর খোঁজ পেয়েছিলেন। শোনা যায় তিনি নাকি প্যারিসে বসে একটা কালীঘাটের পট কিনেও ছিলেন। ভাবুন একবার, বাংলার একটা গ্রামের লোকশিল্প কোথায় পৌঁছে গিয়েছিল। তো লোকশিল্পের এই দারুণ জগৎ থেকে এবার আমরা এমন একটা সময় ঢুকব যখন বাংলার চিত্রকলায় আধুনিকতার ছোঁয়া লাগলো। এই সময়টা শুধু বাংলার জন্য নয়, পুরো ভারতীয় শিল্পের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। আধুনিকতার এই জন্ম কিন্তু একদিনে হয়নি, এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। পাল যুগের পুঁথিচিত্র, তারপর সুলতানি আর মুঘল আমলের পার্সিয়ান স্টাইলের প্রভাব, এরপর ব্রিটিশদের সময় কোম্পানি স্কুলের ছবি, এই সব কিছুর পথ ধরেই শেষে জন্ম হলো বাংলার নিজস্ব আধুনিক আর্ট ফর্মের, যা পরিচিত হলো বেঙ্গল স্কুল অফ আর্ট নামে। আর এই নতুন যুগের দিশা দেখালেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি বললেন, আর ব্রিটিশদের মতো তেল রঙে ছবি আঁকার নকল করা নয়। তিনি মুঘল অজন্তার ছবি স্টাইলের সাথে জাপানের ওয়াশ টেকনিক মিশিয়ে একটা নতুন জিনিস তৈরি করলেন। উদ্দেশ্য ছিল একটাই, এমন একটা শিল্প তৈরি করা যা দেখতে আধুনিক, কিন্তু যার মনটা, যার আত্মাটা পুরোপুরি ভারতীয়। অবনীন্দ্রনাথ তো পথটা দেখিয়ে দিলেন। এবার সেই পথে হেঁটে বেশ কয়েকজন শিল্পী এলেন, যারা বাংলার শিল্পকে একেবারে শিখরে পৌঁছে দিলেন। চলুন তাদের কয়েকজনের কথা জেনে নিই। এই তালিকায় প্রথমেই যার নাম আসে তিনি যামিনী রায়। দারুণ ব্যাপার হলো, তিনি ইউরোপীয় স্টাইলে আঁকা শিখেও শেষ পর্যন্ত ফিরে এসেছিলেন বাংলার গ্রামের শিল্পের কাছে, ওই পটচিত্রের সরলতার কাছে। তার বিখ্যাত সব ছবি, যেমন মা ও শিশু বা সাঁওতাল মেয়ে, এগুলোর দিকে তাকালেই কালীঘাটের পটের ওই মোটা স্পষ্ট লাইনের টানটা চোখে পড়বে। তিনি লোকশিল্পের ফর্মটাকে নিয়ে এসে আধুনিক ক্যানভাসে বসিয়ে দিলেন, একেবারে যুগান্তকারী কাজ। এরপর যার কথা বলতেই হবে, তিনি রামকিঙ্কর বেজ। তিনি শুধু একজন চিত্রকর ছিলেন না, ভারতের আধুনিক ভাস্কর্য বা স্কাল্পচারেরও একজন অন্যতম স্রষ্টা ছিলেন। তার শিল্প ছিল সত্যি মাটির খুব কাছের।
তার বিখ্যাত ভাস্কর্য সাঁওতাল পরিবারের দিকে একবার দেখুন, মনে হবে যেন মূর্তিগুলো এক্ষুনি হেঁটে চলবে। কি অসাধারণ একটা গতি আর প্রাণ শক্তি! সাধারণ সিমেন্ট আর পাথরকুচি দিয়ে তিনি যে শিল্প তৈরি করেছিলেন তা ভারতীয় ভাস্কর্যের ইতিহাসকেই বদলে দিয়েছিল। অবনীন্দ্রনাথের একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন নন্দলাল বসু। তিনি বেঙ্গল স্কুলের ভাবনা চিন্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি পুরনো ঐতিহ্যকেই নতুন চোখে নতুনভাবে ব্যাখ্যা করলেন। তার অবদান তো ভোলার নয়। স্বাধীন ভারতের সংবিধানের আসল কপিটার পাতায় পাতায় যে অসাধারণ সব ছবি, সেগুলো তারই আঁকা। গান্ধীজির ডান্ডি মার্চের সে বিখ্যাত ছবিটাও তারই তৈরি। তার হাতে ভারতের পুরাণ আর ইতিহাস যেন নতুন করে প্রাণ পেয়েছিল। এই যে একটা শৈল্পিক বিপ্লব, এটা কিন্তু শুধু এই ৩-৪ জন শিল্পীর মধ্যেই আটকে ছিল না। আরও অনেকেই ছিলেন যারা নিজেদের আলোয় চারপাশটা আলোকিত করেছিলেন। যেমন ধরুন অবনীন্দ্রনাথের বড় ভাই গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনি ভারতে প্রথম কার্টুন বা ব্যঙ্গচিত্র আঁকা শুরু করেন, এমনকি কিউবিজমের মতো আধুনিক পশ্চিমা স্টাইল নিয়েও কাজ করেছেন। আর স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো জীবনের একেবারে শেষ দিকে এসে ছবি আঁকা শুরু করলেন, আর এমন এক নিজস্ব স্টাইল তৈরি করলেন যা আজও মানুষকে অবাক করে দেয়। তাহলে দেখুন, সেই প্রাচীন পুঁথি থেকে পটচিত্রের গান, আর সেখান থেকে আধুনিক ক্যানভাস, বাংলার চিত্রকলার এই যে বিশাল একটা জার্নি, এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যে একটা শিল্প কিভাবে সময়ের সাথে সাথে নিজেকে ভাঙে, আবার গড়ে, কিন্তু তার ভেতরের আসল সত্তাটা, তার আত্মাটা একই থেকে যায়। বাংলার চিত্রকলা বোধহয় এই প্রশ্নটারই একটা জীবন্ত জবাব। বাঙালি চিত্রকলা, আচ্ছা, একে যদি একটা নদীর সাথে তুলনা করা হয় কেমন হয়? শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে এর ধারা। আজ আমরা সেই বর্ণময় ইতিহাসের স্রোতে গা ভাসাবো। শিল্প কিভাবে একটা গোটা জাতির গল্প বলতে পারে, চলুন আজ এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। আমরা দেখব কিভাবে বাংলার শিল্পীরা সেই প্রাচীন পুঁথি থেকে শুরু করে আজকের মাস্টারপিস পর্যন্ত তাদের ক্যানভাসে এই অঞ্চলের আত্মাকে ধরে রেখেছেন। তো আমাদের এই যাত্রাপথটা কেমন হবে? শুরু করব একদম প্রাচীন উৎস থেকে, তারপর দেখব জাতীয়তাবাদের জোয়ারে কিভাবে বেঙ্গল স্কুল এলো, ঠাকুর পরিবারের ট্রেল ব্লেজিং কাজ, এরপর মাটির কাছাকাছি আধুনিকতাবাদ, আর শেষে দেখব এই নদীর উত্তরাধিকার কারা বয়ে নিয়ে চলেছেন। তাহলে চলুন প্রথমে একদম গোড়ায় ফেরা যাক। সময়ের স্রোতে পিছিয়ে গিয়ে দেখি বাঙালি শিল্পের শুরুটা ঠিক কোথায় হয়েছিল। ভাবা যায় বাঙালি শিল্পের শিকড় প্রায় ৩,০০০ বছরেরও বেশি পুরনো। শুরুটা হয়েছিল পাণ্ডু রাজার ঢিবির মাটির পাত্রের গায়ে আঁকা নকশা দিয়ে। এরপর এলো পাল যুগ। তখন তালপাতার পুঁথিতে আঁকা হতে লাগলো অসাধারণ সব ছবি, যা এই শিল্পধারাকে যেন একটা নতুন জীবন দিল। এই শিল্পধারারই একটা খুব ইন্টারেস্টিং দিক হলো পটচিত্র। পট মানে কাপড়, আর চিত্র তো ছবি। এটা একটা জীবন্ত ঐতিহ্য। শিল্পীরা লম্বা কাপড়ের ওপর ছবি আঁকেন, আর সেই ছবি দেখিয়ে দেখিয়ে গান গেয়ে পৌরাণিক বা সামাজিক গল্প শোনান। এরপর ১৯ শতকে এলো কালীঘাট পট, আর এটা ছিল একটা বিরাট পরিবর্তন। লোকশিল্প তখন হয়ে উঠল সমাজের আয়না, মানে রীতিমতো ধারালো আয়না। এর বলিষ্ঠ রেখা আর ব্যঙ্গাত্মক ভঙ্গি এতটাই প্রভাবশালী ছিল যে সারা বিশ্বের শিল্পরসিকদের নজর কেড়েছিল। কিন্তু এরপর এলো ঔপনিবেশিক শাসন, আর তার সাথেই শিল্পের এই নদীর গতিপথটা হঠাৎ করেই যেন অন্যদিকে বাঁক নিতে শুরু করল। জন্ম নিল এক শক্তিশালী শৈল্পিক বিদ্রোহ। ব্যাপারটা ছিল একটা সংঘাতের মতো। একদিকে ব্রিটিশদের চাপিয়ে দেওয়া একাডেমিক স্টাইল, একদম বাস্তববাদী তেল রঙে আঁকা, আর তার জবাবেই জন্ম নিল এক নতুন আন্দোলন, দ্য বেঙ্গল স্কুল। তাদের লক্ষ্য ছিল একটাই, পশ্চিমী প্রভাব ছেড়ে ভারতীয় পুরাণ আর ঐতিহ্য থেকে প্রেরণা নিয়ে নিজেদের একটা আধুনিক শিল্পরীতি তৈরি করা। আর এই শৈল্পিক বিপ্লবের পুরোভাগে কে ছিলেন? তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি চেয়েছিলেন পশ্চিমের প্রভাব থেকে বেরিয়ে এসে শিল্পের জন্য একটা নতুন দিশা তৈরি করতে। আর তার এই চেষ্টারই সবচেয়ে সেরা উদাহরণ হল ভারত মাতা ছবিটি। এটা কিন্তু শুধু একটা ছবি ছিল না, পরাধীন ভারতে এটা ছিল একটা স্বাধীন দেশের স্বপ্ন, যা রাতারাতি জাতীয়তাবাদের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়। তবে অবনীন্দ্রনাথ কিন্তু একা নন। ঠাকুর পরিবারের সৃজনশীলতার যে ধারা,
তা এখানেই থেমে থাকেনি, বরং আরও নতুন নতুন পথে বইতে শুরু করেছিল। যেমন ধরুন অবনীন্দ্রনাথের বড় ভাই গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন আরও এক যুগান্তকারী শিল্পী। ভারতে প্রথম কিউবিজম নিয়ে আসেন তিনি, যেখানে যে কোনো জিনিসকে জ্যামিতিক আকারে ভেঙে দেখানো হয়। শুধু তাই না, তার আঁকার রাজনৈতিক কার্টুনগুলো ছিল অসাধারণ প্রভাবশালী। তার ছবিতে আলো ছায়ার যে রহস্যময় খেলা আর ফর্ম বা আকৃতি নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা, সত্যি বলতে কি সেই সময়ে ভারতীয় শিল্পে এই জিনিসগুলো এক কথায় ছিল অভিনব। এবার আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়। ভাবুন তো, জীবনের একেবারে শেষ দিকে এসে কবিগুরু খুঁজে পেলেন এক নতুন ভাষা, তবে সেটা শব্দে নয়, তার পাণ্ডুলিপির কাটাকুটি আঁকিবুকির মধ্যে। আর ওই যে পাণ্ডুলিপির কাটাকুটি, ওই অপ্রত্যাশিত শুরু থেকেই তিনি তৈরি করলেন এক অদ্ভুত শক্তিশালী দৃশ্য ভাষা। তার আঁকা ছবিগুলো ছিল ভীষণ ব্যক্তিগত আর সময়ের থেকে অনেকটাই এগিয়ে। ঠাকুর পরিবারের পর শিল্পের এই ধারাটা এবার কলকাতার অভিজাত গণ্ডি পেরিয়ে বাংলার মাটির দিকে তাকালো। অনুপ্রেরণা খোঁজা শুরু হলো সাধারণ মানুষের জীবনে। আর এই মাটির কাছাকাছি শিল্পের সবচেয়ে বড় নাম হলেন যামিনী রায়। তিনি কিন্তু একদম সচেতনভাবে লোকশিল্পের মূলে ফিরে গিয়েছিলেন। কালীঘাটের পট, গ্রামের মাটির পুতুল, এগুলোই ছিল তার অনুপ্রেরণা। আর তা দিয়ে এমন এক স্টাইল তৈরি করলেন যা আধুনিক, কিন্তু তার আবেদন চিরন্তন। এভাবেই তিনি বাংলার পটচিত্র আর পুতুলের সরলতাকে এক শক্তিশালী আর আধুনিক শৈলীতে রূপ দিলেন, যা বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছিল। এবার আসি আর একজন সত্যিকারের আধুনিকতাবাদী শিল্পীর কথায়, রামকিঙ্কর বেজ। তিনি ছিলেন ভাস্কর, আর তার স্টুডিও কোনো চার দেওয়ালের মধ্যে ছিল না, ছিল খোলা প্রকৃতির মাঝে। কাজের উপাদানও তিনি খুঁজতেন তার চারপাশে। তিনি কি করতেন? সাঁওতালদের সাধারণ জীবনযাত্রা, তাদের কাজের মধ্যে যে অসাধারণ গতি আর প্রাণশক্তি আছে সেটাকে ধরতেন, আর মাধ্যম হিসেবে ব্যবহার করতেন একেবারে সাধারণ জিনিস, কংক্রিট, ল্যাটেরাইট, মাটি। এই সব দিয়ে তিনি যা তৈরি করেছেন তা আধুনিক ভারতীয় ভাস্কর্যের ইতিহাসে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। সৃজনশীলতার এই যে জোয়ার, তা কিন্তু এখানেই থেমে থাকেনি। এই ধারা থেকেই উঠে এলেন এক নতুন প্রজন্মের শিল্পীরা, যারা এই উত্তরাধিকারকে আরও এগিয়ে নিয়ে গেলেন। যেমন ধরুন নন্দলাল বসু, যাকে জনগণের শিল্পী বলা হতো, কিংবা বিনোদ বিহারী মুখোপাধ্যায়, যিনি দৃষ্টিশক্তি হারিয়েও অসাধারণ সব মিউরাল তৈরি করেছেন। এছাড়াও ছিলেন সুনয়নী দেবী, হেমেন মজুমদার। এরা প্রত্যেকেই শান্তিনিকেতনের সেই ভাবধারাকে এগিয়ে নিয়ে গেছেন আর নিজেদের স্বতন্ত্র ছাপ রেখে গেছেন বাঙালি শিল্পের ইতিহাসে। শেষ পর্যন্ত এই পুরো শিল্পিক যাত্রার যে স্পিরিট, তার সারমর্মটা বোধহয় রবীন্দ্রনাথের একটা কথাতেই সবচেয়ে ভালোভাবে ধরা পড়ে। বাঙালি শিল্পের সেই নদী কিন্তু আজও বয়ে চলেছে। সে তার নিজের ইতিহাসকে ভোলেনি, কিন্তু অনবরত নিজেকে বদলেও চলেছে। আর এটাই আমাদের ভাবায় যে ভবিষ্যতে এই নদী আরও কোন নতুন দিকে বাঁক নেবে, কোন নতুন দিগন্তের গল্প শোনাবে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন শুধু তুলির কয়েকটা আঁচড় কিভাবে একটা গোটা জাতির পরিচয়কে নতুন করে গড়ে দিতে পারে? চলুন আজ আমরা বাংলার ঠিক সেই সময়টাতে ফিরে যাই, একটা সাংস্কৃতিক বিপ্লবের সামন কেন্দ্রে, যেখানে শিল্পীরা তাদের রং আর ক্যানভাসকে একটা হাতিয়ারের মতো ব্যবহার করে এক নতুন ভারতীয় পরিচয় তৈরি করেছিলেন। তো আমাদের আজকের এই যাত্রায় আমরা ঠিক কি কি দেখব? দেখুন, ঔপনিবেশিক বাংলায় শিল্পের অবস্থা কেমন ছিল, সেখান থেকে ঠাকুরবাড়ির হাত ধরে কিভাবে এক নবজাগরণ এলো, তারপর শান্তিনিকেতন কিভাবে সেই ধারাকে এগিয়ে নিয়ে গেল, আর সবশেষে লোকশিল্পের সাথে মিশে কিভাবে এক নতুন ভারতীয় শিল্প জন্ম নিল। এই 6টা অধ্যায়েই আমরা পুরো গল্পটা বোঝার চেষ্টা করব। যে কোনো বিপ্লবকে যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে আগে জানা দরকার যে সেই বিপ্লবটা কেন হয়েছিল। তো চলুন প্রথমে আমরা 19 শতকের সেই বাংলায় যাই, যেখানকার মাটিতেই এই শিল্পী বিদ্রোহের বীজ বোনা হয়েছিল। এই যে প্রশ্নটা দেখছেন, এটাই ছিল 19 শতকের শেষে আর 20 শতকের শুরুতে বাঙালি শিল্পীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে একদিকে ব্রিটিশ একাডেমিক আর্টের বিশাল প্রভাব, আর অন্যদিকে নিজেদের হাজার বছরের ঐতিহ্য। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের পরিচয়টা খুঁজে বের করা, এটাই ছিল আসল লড়াই।
ব্যাপারটা বুঝতে এই টাইমলাইনটা একবার দেখুন। মুঘল মিনিয়েচার, তারপর মুর্শিদাবাদের নিজস্ব ঘরানা। বাংলার শিল্পকলা কিন্তু বহু শতাব্দী ধরে নানা ধারাকে নিজের মধ্যে জায়গা দিয়েছে। কিন্তু সমস্যাটা শুরু হলো যখন ব্রিটিশদের হাত ধরে কোম্পানি স্কুল এলো। তাদের শেখানো বাস্তববাদী পাশ্চাত্য শৈলীটা এতটাই প্রভাবশালী হয়ে উঠল যে বাংলার নিজস্ব শৈল্পিক ঐতিহ্য প্রায় চাপা পড়ে যাচ্ছিল। এই যে একটা দম বন্ধ করা পরিস্থিতি, এর বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদের প্রথম আগুনটা জ্বলে উঠেছিল কলকাতার সংস্কৃতির একেবারে কেন্দ্রবিন্দুতে, মানে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। আর এই প্রতিবাদেরই প্রাতিষ্ঠানিক রূপ হল বেঙ্গল স্কুল। অবনীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এই আন্দোলনটা শুধু একটা নতুন আর্ট ফর্ম ছিল না, এটা ছিল আসলে ব্রিটিশ একাডেমিক আর্টকে সরাসরি না বলার একটা শৈল্পিক বিদ্রোহ, নিজেদের সংস্কৃতির একটা জোরালো উত্তর। তো বেঙ্গল স্কুল ঠিক কী করতে চেয়েছিল? দেখুন, অবনীন্দ্রনাথ ঠাকুর একটা অসাধারণ কাজ করলেন। তিনি জাপানি ওয়াশ পদ্ধতির ওই যে একটা কুয়াশা মাখা রহস্যময় ভাব, যেখানে রঙকে বারবার ধুয়ে একটা স্বপ্নের মতো এফেক্ট আনা হয়, তার সাথে মিশিয়ে দিলেন আমাদের মুঘল মিনিয়েচার আর অজন্তার গুহাচিত্রের অনুপ্রেরণা। মূল লক্ষ্য ছিল একটাই, এমন একটা শিল্প তৈরি করা যা দেখতেও ভারতীয় আর অনুভবেও ভারতীয়। আর এই ঠাকুর বাড়ির প্রতিভা যে কতটা গভীর ছিল তার একটা অসাধারণ উদাহরণ হলেন সুনয়নী দেবী, অবনীন্দ্রনাথ আর গগনেন্দ্রনাথের বোন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধুমাত্র পটচিত্র আর ঘরের চারপাশের জীবনযাত্রা থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি ছবি আঁকতেন। ভারতের প্রথম আধুনিক মহিলা চিত্রশিল্পীদের মধ্যে তিনি একজন। কিন্তু মজার ব্যাপার হলো, ঠাকুরবাড়ির গল্পটা কিন্তু শুধু বেঙ্গল স্কুলেই থেমে থাকেনি। একই পরিবারের মধ্যে থেকেই শিল্পীরা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পথ খুঁজে নিয়েছিলেন। মানে এটা ছিল একটা র্যাডিক্যাল পরীক্ষা নিরীক্ষার কেন্দ্র। যেমন ধরুন গগনেন্দ্রনাথ ঠাকুরের কথা। যখন তার ভাই অবনীন্দ্রনাথ অতীতের দিকে তাকিয়ে ভারতীয় শিল্পের শিকড় খুঁজছেন, তখন গগনেন্দ্রনাথ তাকাচ্ছিলেন ইউরোপের দিকে, একেবারে নতুন অ্যাভান্টগার্ড আর্টের দিকে। তিনি কিউবিজম নিয়ে এমন সব পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন যা ভারতে আগে কেউ ভাবেনি। তার এই কাজগুলো যে কতটা যুগান্তকারী ছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাতেই স্পষ্ট। তিনি গগনেন্দ্রনাথের সৃষ্টির মধ্যে একটা অসাধারণ স্বকীয়তা আর কল্পনার গভীরতা খুঁজে পেয়েছিলেন। শুধু তাই নয়, গগনেন্দ্রনাথ ছিলেন একজন প্রখর সমাজ সমালোচকও। তার কার্টুন আর ব্যঙ্গচিত্রগুলো ছিল ঔপনিবেশিক সমাজের ভণ্ডামির বিরুদ্ধে এক একটা ধারালো অস্ত্র। আর এরপর আসা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়। তার শিল্পী হয়ে ওঠার গল্পটা তো প্রায় এক বিস্ময়। প্রায় ৬৩ বছর বয়সে কোনো রকম প্রথাগত শিক্ষা ছাড়াই পাণ্ডুলিপির কাটাকুটি থেকেই তিনি এমন এক ছবির জগৎ তৈরি করলেন যা সম্পূর্ণ তার নিজস্ব। আর সংখ্যাটা দেখুন, জীবনের শেষ ১.৫ দশকে তিনি ২৫০০-এরও বেশি ছবি এঁকেছিলেন। এই বিপুল পরিমাণ কাজগুলো ছিল ভীষণ ব্যক্তিগত, আদিম এবং অভিব্যক্তিমূলক, মানে কোনো নির্দিষ্ট স্টাইলের ধার ধারেননি তিনি। ঠাকুরবাড়ির এই যে শৈল্পিক চেতনা, এর প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল শান্তিনিকেতনের কলা ভবনে। আর এই কলা ভবনই হয়ে উঠেছিল আধুনিক ভারতীয় শিল্পীদের পরবর্তী প্রজন্মের আঁতুড়ঘর। কলা ভবনের অধ্যক্ষ হিসেবে নন্দলাল বসু বেঙ্গল স্কুলের আদর্শকেই এগিয়ে নিয়ে যান। তিনি ছিলেন একজন ঐতিহ্যবাদী শিল্পী। ভারতীয় ঐতিহ্যের প্রতি তাঁর শ্রদ্ধা এতটাই গভীর ছিল যে স্বাধীন ভারতের সংবিধানের অলঙ্করণের মতো বিশাল দায়িত্বও তার কাঁধেই দেওয়া হয়েছিল। কিন্তু সেই শান্তিনিকেতনেই ছিলেন আরেকজন শিল্পী, যিনি ছিলেন একেবারে বিপরীত, রামকিঙ্কর বেইজ। নন্দলালের ছাত্র হয়েও তিনি ছিলেন এক মূর্তিমান বিদ্রোহ। তার হাত ধরেই ভারতীয় ভাস্কর্যে একটা কাঁচা মাটির কাছাকাছি কিন্তু ভীষণ শক্তিশালী আধুনিকতার ছোঁয়া লাগে। তার কাজের প্রক্রিয়াটাই ছিল একেবারে অন্যরকম। তিনি সাঁওতাল পরগনার সাধারণ মানুষের জীবন থেকে তার শিল্পের রসদ জোগাড় করতেন, আর মাধ্যম হিসেবে ব্যবহার করতেন সিমেন্ট, কংক্রিটের মতো খুব সাধারণ জিনিস। তার ভাস্কর্যে যে একটা গতি আর সজীবতা ছিল, তা তখনকার সময় দাঁড়িয়ে ছিল এক কথায় বৈপ্লবিক। কিন্তু আধুনিক ভারতীয় শিল্পের পথ তো আর একটাই ছিল না।
বেঙ্গল স্কুলের সেই পরিশীলিত শৈলী বা শান্তিনিকেতনের পরীক্ষা নিরীক্ষা এসব কিছুর বাইরেও একটা পথ ছিল। একজন শিল্পী সেই পথে হেঁটেছিলেন। তিনি ফিরে গিয়েছিলেন বাংলার গ্রামের মাটির দিকে। তিনি যামিনী রায়। এই তুলনাটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিকে বেঙ্গল স্কুলের ওই নরম রহস্যময় শৈলী, আর অন্যদিকে যামিনী রায়ের কাজে কালীঘাটের পটের মতো চড়া সাপাট রং আর বলিষ্ঠ সরল রেখা। তিনি সচেতনভাবেই বেঙ্গল স্কুলের পথটা ছেড়ে দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন আধুনিকতার আসল ভাষাটা লুকিয়ে আছে বাংলার নিজস্ব লোকশিল্পের মধ্যেই। তাহলে এই যে এতগুলো ভিন্ন ভিন্ন পথ, বেঙ্গল স্কুল, কিউবিজম, শান্তিনিকেতনের আধুনিকতাবাদ, আবার লোকশিল্পের দিকে ফিরে যাওয়া, এই সব মিলিয়ে এই সময়ের চূড়ান্ত অবদানটা কী ছিল? আসলে এদের সবার সম্মিলিত চেষ্টাতেই ভারতীয় শিল্প প্রথমবার অনুকরণ ছেড়ে উদ্ভাবনের পথে হাঁটতে শিখল। এরা দেখিয়ে দিলেন যে ঐতিহ্যকে সঙ্গে নিয়েও আধুনিক হওয়া যায়। এই শিল্পীরাই আসলে বিশ্ব দরবারে ভারতীয় শিল্পের জন্য এক নতুন আত্মবিশ্বাসী পরিচয় তৈরি করে দিয়ে গেছেন, যার উপর ভিত্তি করে আজকের শিল্পীরাও কাজ করে চলেছেন। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 100 বছরেরও বেশি সময় আগে বাংলার এই শিল্পীরা যে প্রশ্নটা তুলেছিলেন, নিজের ঐতিহ্য আর বিশ্ব আধুনিকতার মধ্যে কিভাবে ভারসাম্য রাখা যায়, সেই প্রশ্নটা কিন্তু আজও শিল্পীদের কাছে ততটাই প্রাসঙ্গিক। এর উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের শিল্পের পথ। একটা মাস্টারপিস, তার শুরুটা আসলে কোত্থেকে হয় বলুন তো? চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করি। সামনে যে ছবিটা দেখছেন, এটা যামিনী রায়ের আঁকা। আর এই ছবিটার দিকে তাকালেই মনে হয় এর শিকড়টা না লুকিয়ে আছে বাংলার হাজার হাজার বছরের ইতিহাসে। আজকে আমরা ঠিক এই জার্নিটাই করব, বাংলার চিত্রকলাকে দেখব একদম অন্য চোখে। তো চলুন সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক এক লম্বা সফরে, প্রাচীন পুঁথির পাতা থেকে আজকের আধুনিক ক্যানভাস পর্যন্ত। আমাদের এই যাত্রার একটা রোডম্যাপ তো থাকা চাই, তাই না? তো প্রথমে আমরা ডুব দেব একদম প্রাচীন শিল্পের শেকড়ে। তারপর দেখব কালীঘাটের পটে কিভাবে একটা বিপ্লব এসেছিল। সেখান থেকে চলে যাব বাংলার নবজাগরণে, কথা বলবো বেঙ্গল স্কুলের মাস্টার মশাইদের নিয়ে। তারপর দেখব কিভাবে জন্ম নিল আধুনিকতা। আর সব শেষে বুঝব এই বিশাল ঐতিহ্য আজও কিভাবে বয়ে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, প্রাচীন উৎস আর স্বর্গীয় শিল্পকলা, মানে একেবারে শুরুর সময় থেকে 1757 সাল পর্যন্ত। ভাবতে পারেন, বাংলার শিল্পের ইতিহাস কিন্তু আজকের নয়, হাজার হাজার বছরের পুরনো। আর তার প্রমাণ এই যে দেখুন, পাণ্ডু রাজার ঢিবির মতো জায়গা থেকে পাওয়া গেছে এইসব জিনিস। এগুলো হলো প্রাগৈতিহাসিক নিদর্শন, মানে ইতিহাসেরও আগের। এই যে সুন্দর কারুকার্য করা মাটির পাত্র, এই গয়নাগুলো, এগুলোই তো বলে দেয় যে শিল্পটা আমাদের রক্তে, আমাদের মাটির কত গভীরে মিশে আছে। এরপর সময়টা আরও এগিয়ে এলো, পাল যুগ, মানে ধরুন 8ম থেকে দ্বাদশ শতক। তখন শিল্পকলা একটা নতুন রূপ নিল। এই যে দেখছেন তালপাতার পুঁথি, এর ওপরে আঁকা হতো অসাধারণ সব ছবি। বেশিরভাগই ছিল ধর্মীয় কাহিনী নিয়ে, মানে একদিকে ধর্ম আর অন্যদিকে রাজসভার পৃষ্ঠপোষকতা। এই দুয়ের এক দারুণ মেলবন্ধন ছিল এই পুঁথিচিত্রগুলো। এবার আমরা একটা জাম্প করে চলে আসছি ইতিহাসের এক খুব গুরুত্বপূর্ণ সময়ে। বাংলায় তখন ব্রিটিশ শাসন জাঁকিয়ে বসছে আর নতুন ক্ষমতার কেন্দ্র হয়ে উঠছে কলকাতা শহর। আর ঠিক এই সময়েই বাংলার শিল্পের জগতে একটা যাকে বলে নাটকীয় মোড় এলো। এই দুটো ছবি পাশাপাশি রাখলে পরিবর্তনটা কি দারুণভাবে বোঝা যায়, তাই না? বাঁদিকে দেখুন মুঘল দরবারের কি সূক্ষ্ম, কি পরিমার্জিত কাজ। এগুলো ছিল রাজা বাদশাদের দেখার জিনিস। আর ডানদিকে কালীঘাটের পর একদম বলিষ্ঠ, সহজ সরলতার ভাষা। এর খরিদ্দার ছিল সাধারণ মানুষ। মানে বুঝতেই পারছেন, শিল্পের দর্শক আর উদ্দেশ্য দুটোই আমূল বদলে গেল। এই কালীঘাটের পটের জন্ম কিন্তু কালীঘাট মন্দিরের আশপাশেই। এর আসল বৈশিষ্ট্য কী ছিল জানেন? ওই দেখুন, চওড়া টান, বলিষ্ঠ রেখা আর খুব উজ্জ্বল রঙের ব্যবহার। আর এই শিল্পটাই প্রথমবার কলকাতার সাধারণ শহুরে মানুষের কাছে আর্টকে একেবারে হাতের মুঠো এনে দিয়েছিল। এবার আমরা এমন একটা অধ্যায়ে ঢুকছি যা শুধু শিল্পের ইতিহাস নয়, এটা ছিল বাংলার সংস্কৃতির ইতিহাসের এক নবজাগরণ। নামটা হলো বেঙ্গল স্কুল অফ আর্ট। আর এটা ছিল বলতে পারেন পশ্চিমা শিল্পরীতির বিরুদ্ধে একটা সচেতন বিদ্রোহ। কিন্তু কেনই বিদ্রোহ? কারণটা বুঝতে হবে। ব্রিটিশরা তখন কথায় কথায় ভারতীয় শিল্পকে ছোট, অবনত দেখানোর চেষ্টা করত।
বেঙ্গল স্কুল ছিল তারই বিরুদ্ধে একটা জোরালো শৈল্পিক জবাব। তাদের লক্ষ্য ছিল এমন এক আধুনিক শিল্প তৈরি করা যা হবে মনে প্রাণে, স্টাইলে, বিষয়ে একদম ভারতীয়। এটা শুধু ছবি আঁকা ছিল না, বুঝলেন, এটা ছিল ঔপনিবেশিক মানসিকতার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয়, নিজের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার একটা লড়াই। তাহলে এই বেঙ্গল স্কুলের মূল স্তম্ভগুলো কি ছিল চলুন একটু দেখে নিই। 1, ওরা পশ্চিমে অ্যাকাডেমিক রিয়েলিজম মানে ওই বাস্তববাদী আকার ধরনটাকে সরাসরি না বলে দিয়েছিল। ওদের মনে হয়েছিল ওটা আমাদের উপর চাপিয়ে দেওয়া একটা স্টাইল। 2, অনুপ্রেরণার জন্য ওরা ফিরে তাকিয়েছিল নিজেদের দেশের দিকে, পুরাণের গল্প, ইতিহাস, সাহিত্যের দিকে। 3, মুঘল মিনিয়েচার, অজন্তার গুহাচিত্র, এইসব ভারতীয় শিল্পরীতিকে ওরা নতুন করে ফিরিয়ে এনেছিল। আর 4 নম্বরটা খুব ইন্টারেস্টিং, ওরা একটা বিশেষ ওয়াশ টেকনিক ব্যবহার করত, মানে বারবার জল রঙের হালকা আস্তরণ দিয়ে একটা নরম ওয়াশা স্বপ্ন মতো এফেক্ট তৈরি করা হতো ছবিতে। তো চলুন এবার আলাপ করা যাক সেই সব মাস্টারদের সঙ্গে, সেই গুরুদের সঙ্গে যাদের হাত ধরে এই বেঙ্গল স্কুল আন্দোলনটা সত্যি হয়ে উঠেছিল। আর এই আন্দোলনের একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার আঁকাই ভারত মাতা ছবিটা দেখুন। এটা কিন্তু শুধু একটা ছবি নয়, এটা পরাধীন ভারতে জাতীয়তাবাদের একটা আইকন হয়ে উঠেছিল। গৈরিক বসন পরা, শান্ত অথচ কি দৃঢ় এক দেবী মূর্তি। দেখে মনে হয় না যেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটা আধ্যাত্মিক প্রতিরোধের ডাক দিচ্ছেন। অবনীন্দ্রনাথের একজন সেরা ছাত্র নন্দলাল বসু শান্তিনিকেতনে এই শিল্পধারাকে নিয়ে যান এক অন্য মাত্রায়। আচ্ছা, সহজ পাঠের এই ছবিগুলো তো আমাদের সবার চেনা, তাই না? এগুলো কিন্তু নন্দলাল বসুরই করা। এগুলোকে বলে লিনো কাট, মানে লিনোলিয়ামের পাতের উপর খোদাই করে ছাপ নেওয়া আরকে। এই ছবিগুলো দেখলেই বোঝা যায় উনি কিভাবে লোকশিল্পের ওই সহজ সরল ভাবটাকে একটা আধুনিক গ্রাফিক স্টাইলের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। অসাধারণ। ঠাকুর বাড়িরই আরেক বিস্ময়কর প্রতিভা ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। উনি কিন্তু বেঙ্গল স্কুলের ওই নরম মায়াবী আবহ থেকে বেরিয়ে এসে একদম নতুন পথে হেঁটেছিলেন। ভাবা যায় উনি প্রাচ্যের প্রথম শিল্পী যিনি কিউবিজম বা ঘনকবাদ নিয়ে কাজ করেছেন। কিউবিজম মানে হলো কোনো জিনিসকে ভেঙে ভেঙে জ্যামিতিক আকারে দেখানো। শুধু তাই নয়, ওর আঁকা কার্টুন বা ব্যঙ্গচিত্রগুলো ছিল সমাজের বিরুদ্ধে ধারালো সব মন্তব্য, মানে শিল্প যে প্রতিবাদেরও একটা ভাষা হতে পারে সেটা উনি দেখিয়ে দিয়েছিলেন। গগনেন্দ্রনাথের এই এক্সপেরিমেন্টগুলোই যেন একটা সিগন্যাল ছিল যে বেঙ্গল স্কুলের ছায়ার বাইরেও এক নতুন ধরনের ভারতীয় আধুনিকতার জন্ম হতে চলেছে। বাংলার নবজাগরণের আলোতেই এরা বড় হয়েছেন, কিন্তু এবার এরা নিজেদের রাস্তাটা নিজেরাই তৈরি করতে চাইলেন। চলুন এবার সেই সব একলা চলার পথিকদের গল্প শোনা যাক। এই টেবিলটা দেখলে দুটো দলের মধ্যে পার্থক্যটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে বেঙ্গল স্কুল যারা অনুপ্রেরণার জন্য তাকাচ্ছে অতীতের দিকে, ঐতিহ্যের দিকে, আর অন্যদিকে এই নতুন আধুনিক শিল্পীরা যারা অনেক বেশি ব্যক্তি সচেতন আর মাটির কাছাকাছি। এদের ছবিতে উঠে আসছে লোকশিল্প, উঠে আসছে আদিবাসী জীবনের গল্প। মানে ওরা আর রাজরাজরাদের জগতে আটকে রইল না, শিল্পের শিকড় খুঁজল সাধারণ মানুষের জীবনে। আর এই নতুন পথের সবচেয়ে বড় নাম যামিনী রায়, যাকে দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম। উনি একদম সচেতনভাবে ওয়েস্টার্ন একাডেমিক স্টাইলকে বিদায় জানালেন আর অনুপ্রেরণা খুঁজলেন কোথায়? বাংলার একেবারে নিজের জিনিসে, কালীঘাটের পট, গ্রামের মাটির পুতুল, আলপনার নকশায়। আর সেখান থেকেই তৈরি করলেন তার ওই আইকনিক স্টাইলটা, সরল মোটা দাগের টান আর উজ্জ্বল সপাট রং। ওর ছবি দেখলে সত্যি মনে হয় যেন বাংলার মাটির গন্ধ নাকে আসছে। শুধু ছবি আঁকা নয়, ভাস্কর্যের জগতেও কিন্তু একটা বিপ্লব ঘটেছিল। আর সেই বিপ্লবটা এনেছিলেন রামকিঙ্কর বেইজ। শান্তিনিকেতনের খোলা মাঠে রাখা ওর এই সাঁওতাল পরিবার ভাস্কর্যটা, এটা শুধু একটা মূর্তি নয়, এটা আধুনিক ভারতীয় ভাস্কর্যের একটা মাইলস্টোন। দেখুন তো কি অসাধারণভাবে ওই সাধারণ শ্রমজীবী মানুষদের জীবনের গতি, তাদের প্রাণ শক্তিটা ফুটে উঠেছে। আর রামকিঙ্করের সবচেয়ে বড় ব্যাপার কি ছিল জানেন? উনি ছিলেন একজন সত্যিকারের ইনোভেটর। দামি মার্বেল বা ব্রোঞ্জ দিয়ে কাজ করেননি, উনি ব্যবহার করেছেন সিমেন্ট, কংক্রিটের মতো একেবারে সাধারণ মেটেরিয়াল। আর ওর হাত ধরেই ভাস্কর্য প্রথমবার স্টুডিওর চার দেয়াল থেকে বেরিয়ে এলো, মিশে গেল খোলা প্রকৃতির সাথে, সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের সাথে। তো আমরা অনেকটা পথ পেরিয়ে এলাম, এবার চলুন আমাদের আলোচনার শেষ পর্বে যাই। দেখে নেওয়া যাক এত সব ঐতিহাসিক আন্দোলন আজকের শিল্পের উপর ঠিক কী রকম ছাপ ফেলে গেছে। পুরো জার্নিটা যদি এক নজরে দেখি তাহলে কি দাঁড়ায়? একদম শুরুতে শিল্প ছিল ধর্ম আর রাজসভার জন্য, তারপর ঔপনিবেশিক আমলে এলো সাধারণ মানুষের লোকশিল্প, এরপরেই বেঙ্গল স্কুল নিয়ে এলো জাতীয়তাবাদী জাগরণ। আধুনিকতাবাদ এসে শিল্পীর ব্যক্তি স্বাধীনতাকেই বড় করে দেখল। আর আজ
আজকের বাংলার আর্ট সিনটা ভীষণ ডাইভার্স আর গ্লোবাল, যার শেকড়টা নিজের মাটিতে ঠিকই, কিন্তু ডালপালা ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। আসলে এই শিল্পগুরুরা যে ভিতটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন, তার উপরেই আজকের বাংলার এই সমৃদ্ধ শিল্পজগৎটা দাঁড়িয়ে আছে। তাই এই ঐতিহ্যটা শুধু অতীতের কোনো গল্প নয়, এটা একটা জীবন্ত স্রোত যা আজও নতুন নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে চলেছে। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা, কি এমন থাকে একটা অঞ্চলের শিল্পে যা তাকে একই সঙ্গে ভীষণভাবে নিজস্ব আবার চিরকালীন করে তোলে? তার ঐতিহ্য, তার আধুনিকতা, নাকি তার পরিচয়? উত্তরটা হয়তো সবার জন্য আলাদা। একটু ভাবুন তো। রবীন্দ্রনাথ ঠাকুর নামটা শুনলেই আমাদের কি মনে আসে? গীতাঞ্জলি, নোবেল পুরস্কার, মানে শব্দের এক জাদুকর, তাই না? তার লেখা, তার কবিতা আধুনিক ভারতীয় চিন্তাধারাকেই যেন তিনি নতুন করে গড়ে দিয়েছেন। কিন্তু জানেন কি, তার প্রতিভার আরও একটা বিশাল দিক ছিল, একটা দিক যা শব্দের জগৎ পেরিয়ে পৌঁছে গিয়েছিল রঙের দুনিয়ায়। আজকের আলোচনার কেন্দ্রে কিন্তু ওই প্রশ্নটাই, যিনি সাহিত্যে নোবেল জিতলেন, সেই মানুষটা কেন ৬৭ বছর বয়সে এসে হঠাৎ ছবি আঁকা শুরু করলেন? মানে ভাবুন তো একবার, জীবনের প্রায় শেষ দিকে এসে সম্পূর্ণ নতুন একটা মাধ্যমে নিজেকে প্রকাশ করার এই তাগিদ, ব্যাপারটা সত্যিই অবাক করার মতো। চলুন এই সফরের গভীরে ঢোকা যাক। তো রবীন্দ্রনাথের জীবনে এই ছবি আঁকার ব্যাপারটা কিন্তু কোনো হালকা শখ হিসেবে আসেনি। এটা শুরু হয়েছিল তার জীবনের একদম শেষ দিকে, আর তিনি নিজেই ভালোবেসে একে বলতেন তার শেষ বয়সের প্রিয়া। মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা কাজ ছিল না, ছিল একটা গভীর আবেগ যা তিনি ছাড়তে পারেননি। আর সেই আবেগটা কতটা তীব্র ছিল তার প্রমাণ হলো সংখ্যাটা। শুনলে অবাক হবেন, 1924 থেকে 1940 সালের মধ্যে তিনি এঁকেছিলেন প্রায় ২৫০০-এরও বেশি ছবি। হ্যাঁ, ২৫০০-রও বেশি। এই বিপুল পরিমাণ কাজই বলে দেয় এটা তার কাছে কতটা জরুরি ছিল। এ যেন ছিল এক সৃজনশীলতার বিস্ফোরণ। কিন্তু তার এই শিল্পের শুরুটা কোথায় হয়েছিল জানেন? কোনো ঝকঝকে স্টুডিওতে নয়, দামি ক্যানভাসেও নয়। এর জন্ম হয়েছিল এমন এক জায়গায় যা আমরা ভাবতেও পারি না, তার নিজের লেখার পাণ্ডুলিপির পাতায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই শুরুটা ছিল সত্যি অন্যরকম। ব্যাপারটা হতো কি, তিনি যখন পাণ্ডুলিপিতে কিছু লিখতেন আর ভুল হলে কেটে দিতেন, ওই কাঁটাকুটিগুলোই আপোষে জুড়ে যেত। জুড়ে গিয়ে তৈরি হতো অদ্ভুত সব ছন্দময় আকার, আর দেখতে দেখতে সেই আকারগুলোই হয়ে উঠত কোনো কাল্পনিক প্রাণী বা জ্যামিতিক নকশা। মানে লেখা মোছার মতো একটা সাধারণ কাজ থেকেই জন্ম নিল তার শিল্পের এক নতুন ভাষা। ওই কাঁটাকুটিগুলোই যেন জ্যান্ত হয়ে উঠত। আরেকটা মজার ব্যাপার হলো, রবীন্দ্রনাথ কিন্তু ছবি আঁকার জন্য কোনো স্কুলে যাননি, কোনো ফর্মাল ট্রেনিং নেননি। আর হয়তো এটাই ছিল তার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ, কারণ কোনো নিয়মকানুনের বেড়াজালে তিনি আটকা পড়েননি। তাই তো তিনি তৈরি করতে পেরেছিলেন একেবারে নিজস্ব আর ৫ জনের থেকে একেবারে আলাদা একটা স্টাইল। তার সেই নিজস্ব স্টাইলের একটা অসাধারণ উদাহরণ হলো এই ছবিটা, হেড স্টাডি। দেখুন একবার এর গঠনটা, এর অভিব্যক্তিটা দেখলেই বোঝা যায় তার শিল্প কতটা স্বতঃস্ফূর্ত আর নিয়ম ভাঙার পক্ষে ছিল। এটা তার সবচেয়ে পরিচিত কাজগুলোর মধ্যে একটা। শুধু আঁকার স্টাইলই নয়, তার সরঞ্জামও ছিল একেবারে অন্যরকম। ক্যানভাসের বদলে ব্যবহার করতেন ব্লটিং পেপার বা খবরের কাগজ। রঙের জন্য ফুলের রস, গাছের আঠা, এমনকি রঙিন খড়িমাটিও চলত। আর তেলের জন্য নারকেল তেল, সর্ষের তেল। ভাবা যায়, আঁকার জন্য ফাউন্টেন পেনের সাথে সাথে নিজের আঙুল বা তুলোও ব্যবহার করতেন। এই ঘরোয়া জিনিসগুলোই তার ছবিকে একটা মাটির কাছাকাছি জীবন্ত অনুভূতি দিয়েছে। তো এই যে এত ব্যক্তিগত একটা শিল্প যা শুরু হয়েছিল পাণ্ডুলিপির কাটাকুটি থেকে, রবীন্দ্রনাথ কিন্তু এটাকে শুধু নিজের মধ্যেই আটকে রাখেননি। খুব তাড়াতাড়ি তার এই কাজ পৌঁছে যায় বিশ্বমঞ্চে, আর তাকে পরিচয় করিয়ে দেয় একজন আধুনিক চিত্রশিল্পী হিসেবে। আর সেই ছড়িয়ে পড়াটা ছিল অবিশ্বাস্য দ্রুত। শুধু দেখুন একবার টাইম লাইনটা। 1930 সালের মে মাসে প্যারিসে প্রথম প্রদর্শনী, জুলাইতে লন্ডনে, আগস্টে বার্লিনে আর অক্টোবরে নিউ ইয়র্কে। মানে 1 বছরের মধ্যেই গোটা বিশ্ব তার ছবি নিয়ে মেতে উঠেছিল। এমনকি 1933-এ মস্কোতেও তার ছবির প্রদর্শনী হয়। ব্যাপারটা ছিল হংদংকর। তাহলে চিত্রশিল্পী হিসেবে রবীন্দ্রনাথ আমাদের জন্য কি রেখে গেলেন? আসলে তিনি ভারতে আধুনিক শিল্পের একটা নতুন দরজা খুলে দিয়েছিলেন। তিনি যে ধারার সূচনা করেন তাকে বলা হয় প্রকাশবাদ বা এক্সপ্রেশনিজম, আর এটাই পরবর্তী প্রজন্মের অনেক শিল্পীকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। এখন প্রশ্ন হলো, এই প্রকাশবাদ বা এক্সপ্রেশনিজম জিনিসটা ঠিক কি? আচ্ছা, খুব সহজ করে বললে, এটা এমন একটা স্টাইল যেখানে শিল্পী বাইরে যা দেখছেন সেটার হুবহু নকল করেন না,
বরং সেই দৃশ্যটা তার মনের ভেতরে যে অনুভূতি, যে আবেগ তৈরি করছে, সেই ভেতরের জিনিসটাকেই তিনি ছবিতে ফুটিয়ে তোলেন। আর রবীন্দ্রনাথের ছবির দিকে তাকালেই এই ব্যাপারটা সবচেয়ে পরিষ্কারভাবে বোঝা যায়। এই বিষয়ে রবীন্দ্রনাথ নিজে যা বলেছেন তার চেয়ে ভালো ব্যাখ্যা আর কি হতে পারে। তিনি বলতেন, যা আমাদের চোখের সামনে দৃশ্যমান তা কিন্তু সুন্দর নয়, যেটা জীবনের সঙ্গে সামগ্রিকভাবে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট ও নবরূপে দৃশ্যিত তাই হচ্ছে প্রকৃতপক্ষে সুন্দর। মানে আসল সৌন্দর্য নিখুঁত নকলে নেই, আছে জীবনের সাথে শিল্পের সংযোগে, শিল্পীর নতুন সৃষ্টিতে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যে মানুষটা শব্দের জাদুকর, তিনিও একসময় অনুভব করলেন যে ছবি ছাড়া তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পাচ্ছে না। এটা শিল্প সম্পর্কে আমাদের কি শেখায়? হয়তো এটাই শেখায় যে সৃজনশীলতার কোনো নির্দিষ্ট সীমানা হয় না। আর রবীন্দ্রনাথের জীবনী তো তার সবচেয়ে বড় প্রমাণ, তাই না? এটা আমাদের নতুন করে ভাবতে শেখায় শিল্পের আসল মানেটা কি।